প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়ন এর মধ্যে আমরা যে সকল বিষয় নিয়ে আমরা জানব সেগুলো হলো যে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস এবং খাদ্যবস্তু সংরক্ষণের কৌটাকরণ পদ্ধতি বা আমরা যেটাকে বলি ক্যানিং পদ্ধতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভস কি। তোমরা জানো যে সাধারণত আমরা খাদ্যবস্তুকে বাসা বাড়িতে ফ্রিজে রেখেই কিছুটা প্রিজারভেশন করি। এছাড়াও খাদ্যবস্তুর মধ্যে কিছু পরিমাণে রাসায়নিক পদার্থ, অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে রাসায়নিক কিছু পদার্থ মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে এর যে পচন ঘটে, এই পচন রোধ করা যায় সেসব পদার্থকে আমরা বলি ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। আবার বলছি, যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে এর পচন রোধ করা যায়, সেসব রাসায়নিক পদার্থকে ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক বলে। সাধারণত ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক এটি মূলত দুই শ্রেণীতে ভাগ করা যায় তাদেরকে। এক নম্বর যেমন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আরেকটি হলো কি তোমার কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। প্রাকৃতিক বা কি কৃত্রিম। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস সম্পর্কে আমরা সবাই জানি, বিশেষ করে আদিমকাল থেকে মানুষ তাদের খাদ্যবস্তু কিছু সময়ের জন্য তারা সংরক্ষণ করে আসছেন। যেমন মনে করো, আমাদের খাদ্য লবণ একটি প্রাকৃতিক প্রিজারভেটিভস। আমরা আসছি তাহলে ফুড প্রিজারভেটিভসকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। আমি বলছি খাদ্যবস্তু সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ দুই শ্রেণীতে বিভক্ত। একটি হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস দুই নম্বর হলো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস গুলো কি কি আমরা একটু জেনে নেই। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস আমরা বলছি যে আমাদের সাধারণ খাদ্য লবণ একটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। খাদ্য লবণ যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, চিনি, এটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। সরিষার তেল একটি প্রাকৃতিক প্রিজারভেটিভস। হলুদ বাটা, হলুদ বা বিভিন্ন মশলা, এগুলো তোমার ফুড প্রিজারভেটিভস। রসুন ও ফুড প্রিজারভেটিভস। রসুন বাটা ফুড প্রিজারভেটিভস। এছাড়াও আমরা অ্যালকোহল, এগুলো সাধারণত ফুড প্রিজারভেটিভস।
একটু দেখে নাও তোমরা যে খাদ্য লবণ, চিনি, সরিষার তেল, হলুদ বা বিভিন্ন মশলা জাতীয় পদার্থ, রসুন বাটা, অ্যালকোহল ইত্যাদি ফুড প্রিজারভেটিভস, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। কেন এরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস তোমরা নিজেরাই বুঝতে পেরেছ। এগুলো প্রকৃতিতে সহজেই পাওয়া যায়। এবং ভিনেগার, ভিনেগারও একটি, ভিনেগার এটিও প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। ভিনেগার কি 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এগুলো সাধারণত প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। সাধারণত এই যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসগুলো সম্পর্কে আমরা সকলেই কিছু না কিছু জানি। আমাদের বাসাবাড়িতে আমাদের মায়েরা যখন রান্নাবাটি করে রান্নাকৃত এইসব দ্রব্য সামগ্রী তারা কিছুটা লবণে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেন, তারপর সেটিকে প্রিজার্ভ করেন, অথবা হলুদ মেখে, হলুদ লবণ তোমার খাদ্যর মধ্যে একটু মিশিয়ে বা তাদের মধ্যে মাখিয়ে এটাকে একটু উত্তপ্ত করে, হ্যাঁ, পানিটাকে একটু ঝরিয়ে সেটাকে প্রিজার্ভ করে রাখেন। অর্থাৎ এটাও কিন্তু 2-3 দিন প্রিজার্ভ অবস্থায় থাকে খাদ্যগুলো। এখন কেন ওইগুলো প্রিজারভেটিভস হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে, এটা আমরা একটু জেনে নেই। এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, সাধারণত খাদ্য লবণ এর 7 থেকে 20% দ্রবণ। আমরা বলছি এটি কত পার্সেন্ট? 7 থেকে 20% জলীয় দ্রবণ এটি ব্যবহার করা হয় খাদ্য লবণের এটি এই তার যে পরিমাণ। এখানে খেয়াল করবে এই খাদ্য লবণ ব্যাকটেরিয়া যাতে খাদ্যবস্তুকে তোমার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এগুলো যাতে খাদ্যবস্তুকে পচাতে না পারে, মোল্ড, ইস্ট এগুলো, সেই কারণে সে এই তোমার সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তু থেকে পানিকে শোষণ করে নেয়। ফলে খাদ্যবস্তুর মধ্যে পানি থাকে না, ফলে সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া সেগুলো জন্মাতে পারে না, ফলে এর পচন ক্রিয়া রোধ হয়ে যায়। এটি খেয়াল করবে। যেমন আমরা দেখি আবার চিনি ব্যবহার করেও দেখা যায়, চিনি ব্যবহার করেও কি হয়, খাদ্যবস্তু প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয়। সাধারণত চিনির এখানে কাজটা কি, এই যে খাদ্যবস্তুর মধ্যে যে ভাইরাস, ব্যাকটেরিয়া ফলে খাদ্যবস্তু জারিত হয়ে তার পচন হয়। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া এই জীবাণুগুলোর মধ্যে যে জলীয় অংশ থাকে সেই জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ শোষণ করে নেয়। কি বলছি? চিনির গাঢ় দ্রবণ কি করে ভাইরাস, ব্যাকটেরিয়া এদের যে গঠন তোমরা জানো, এদের মধ্যে কি, এদের যে কোষের গঠন, এই কোষের মধ্যে যে জলীয় অংশ থাকে সেই জলীয় অংশটাকে কি করে নেয়, শোষণ করে নেয়। ফলে এর দেহের মধ্যে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো আর কাজ করতে পারে না, ফলে ভাইরাস সেখানে, ব্যাকটেরিয়া আর সেখানে জন্মাতে পারে না বা সে মারা যায়। ফলে এইভাবে চিনির মাধ্যমেও আমরা খাদ্যবস্তু কি করতে পারি, সংরক্ষণ করতে পারি প্রাকৃতিকভাবে, বা করা হয়ে আসছে, তোমরা জেনে থাকবে। বিশেষ করে আচার যখন বানানো হয় দেখবে চিনির শিরার মধ্যেই বিভিন্ন রকম আম বা আমরা বরুই ইত্যাদিকে কি মিশিয়ে গুঁড়া করে তাকে সেখানে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখা হয়। হ্যাঁ, চিনির শিরা দিয়ে তার একটি দ্রবণ তৈরি করা হয়, সেখানে এগুলোকে সেখানে ছেড়ে দেওয়া হয়। ফলে এই এদের মধ্যে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া সে আক্রমণ করা থেকে এটাকে বিরত রাখে। কারণ চিনির সংস্পর্শে ভাইরাস, ব্যাকটেরিয়া চিনির গাঢ় দ্রবণের সংস্পর্শে আসলেই সে কি করবে, সে ওই ব্যাকটেরিয়াগুলোর যে তাদের যে কোষ, তাদের কোষের যে মধ্যবর্তী জলীয় অংশ সেটাকে কি করবে, শোষণ করে নেবে, সেটি তখন আর বাঁচতে পারবে না। এইভাবে তোমার কি করে সেটি খাদ্যবস্তু পচন রোধ করে থাকে। এরপরে আসো সরিষার তেল। সরিষার তেলও আমরা ব্যবহার করে থাকি প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে। এটি সাধারণত এই আর্দ্রতা মুক্ত রাখে, খাদ্যবস্তুকে আর্দ্রতা মুক্ত রাখে, অর্থাৎ খাদ্যবস্তুর সংস্পর্শে জলীয় বাষ্প বা
আসতে পারে না। জলীয় বাষ্প পানি যদি আসতে না পারে খাদ্যবস্তুর সংস্পর্শে, তখন সেখানে ব্যাকটেরিয়াও জন্মাতে পারে না। তো এইভাবে সরিষার তেল কি খাদ্যবস্তুকে কি তার পচন থেকে রক্ষা করতে পারে। এরপরে আসো হলুদ বাটা বা বিভিন্ন জাতীয় মশলাগুলো, সেগুলো কি করে, সেগুলো হলো যে খাদ্যবস্তুর এখানে যে বিষয়টা খেয়াল করবে যে হলুদ আমরা সাধারণত ছোটোবেলায় দেখেছি বা বোনদের বা বাসায় যখন রান্না করে যে যখন ফ্রিজ ছিল না তখন বাজার থেকে মাছ এনে নিয়ে আসলে সেই মাছকে কেটে টুকরো টুকরো করে তাদেরকে একটু পানি ঝরিয়ে তাদের মধ্যে একটু হলুদ একটু মরিচ মেখে সেগুলোকে একটু মানে কড়াই ভেজে অল্প একটু ভেজে তারপরে সেটা রেখে দিত। সেটা প্রথম দিন 2 দিন 3 দিন পরেও সেটা আবার খাওয়া যেত, দেখা গেল সেখানে তেমন একটা নষ্ট হয় নাই। এর কারণ হলো এই যে হলুদ এবং যে বিভিন্ন জাতীয় মশলাগুলো সেগুলো কি করে, সেগুলো হলো এখানে দেখবে যে তারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ যে এই যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো তাদেরকে এখানে পচন ক্রিয়া তৈরি করতো সেই তাদের এই জারিত করে ফেলে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সেটা ব্যবহৃত হয়, এটাই খেয়াল রাখবে। এরপরে রসুন বাটাও একই কাজ করে, অ্যালকোহল ভিনেগার ইত্যাদি হলো অ্যাসিড। এদের পিএইচের যে মাত্রা থাকে সেই পিএইচ মাত্রায় ভাইরাস পিএইচ মনে করো এই ভিনেগার বা অ্যালকোহল এদের পিএইচের মান কিন্তু 7-এর নিচে থাকে। বিশেষ করে ভিনেগারের পিএইচ থাকে 4.8, এটির পিএইচ হলো 4.8। তোমরা জানো পিএইচ মানে কি হাইড্রোজেন আয়নের তোমার ঋণাত্মক হাইড্রোজেন আয়নের গণমাত্রা ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলা হয়। সেই পিএইচ যদি 4.8 থাকে, সেই 4.8-এ এই পিএইচে কিন্তু তোমার ভাইরাস ব্যাকটেরিয়া বাঁচতে পারে না, সেগুলো মারা যায়। এদের ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রেও তার পিএইচের মান একটু বেশি, 6.5-এর কাছাকাছি থাকে। সেই পিএইচেও দেখা যায় অনেক ভাইরাস ব্যাকটেরিয়া তখন সেখানে জন্মাতে পারে না, সেগুলো তাদের বৃদ্ধিগুলো ব্যাহত হয়। ফলে এইভাবে প্রাকৃতিক প্রিজারভেটিভসের মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ করা যায়। এরপরে আসে আমরা কৃত্রিম প্রিজারভেটিভস। সাধারণত একটু দেখবে যে তোমরা বিভিন্ন ফলের জেলি, জ্যাম, আচার, চাটনি তৈরি করে এদেরকে সংরক্ষণ, মাছ মাংস সবজি সংরক্ষণে আমরা এই ফুড প্রিজারভেটিভসগুলো ব্যবহার করতে পারি, প্রাকৃতিক প্রিজারভেটিভসগুলো ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসবো এখানে একটু জিনিস দেখো যে এই প্রাকৃতিক প্রিজারভেটিভস, আমরা কৃত্রিম প্রিজারভেটিভস একটু দেখব যে এটা নাই রাখি প্রাকৃতিক প্রিজারভেটিভসের পরেরটা 3 নম্বরটা 3 নম্বর। এরপরে আসে আমরা কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম প্রিজারভেটিভস কাদেরকে বলা হয়? সাধারণত যে সকল রাসায়নিক পদার্থ সরাসরি যোগ করে খাদ্যবস্তুর পচন রোধ করা হয় তাদেরকে বলা হয় কৃত্রিম প্রিজারভেটিভস। সাধারণত কৃত্রিম প্রিজারভেটিভস হলো 3 ধরনের। এই কৃত্রিম প্রিজারভেটিভস আমরা বলছি যে সকল রাসায়নিক পদার্থ সরাসরি খাদ্যবস্তুর সাথে অল্প পরিমাণে যোগ করে তার পচনকে রোধ করা যায়, সেই সকল প্রিজারভেটিভসকে বলা হয় কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম প্রিজারভেটিভস সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হলো দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস। দুই নম্বর হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস, 2 নম্বর হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আর 3 নম্বর হলো কিলেটিং এজেন্ট। এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস কি সেগুলো হলো দেখো সাধারণত মাইক্রো অর্গানিজমগুলোকে
তারা নষ্ট করে দেয়, তাদের বৃদ্ধি প্রতিহত করতে পারে। অর্থাৎ যে সকল রাসায়নিক প্রিজারভেটিভস ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোল্ডের বৃদ্ধি প্রতিহত করে, এসব রাসায়নিক পদার্থকে আমরা বলি কি মাইক্রো বা কি অ্যান্টি মাইক্রোবিয়াল কি প্রিজারভেটিভস। এরা কিভাবে তোমার এই যে কোনো খাদ্যবস্তুকে কিভাবে তারা কি তার পচন হতে রোধ করতে পারে। এরা সাধারণত মাইক্রো অর্গানিজমগুলোর যে তোমরা জানো মাইক্রো অর্গানিজমগুলোর যে এরা কিন্তু কোষীয় জীব। কোষীয় জীব বলতে কোনোটা এককোষীয়, কোনোটা একটু বহুকোষীয় হয়ে থাকে। তাদের যে কোষের যে আবরণ আমরা জানি মেমব্রেন, যেটা ঝিল্লি তোমরা জানো, সে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিকে ফাটিয়ে দেয় তারা। কারণ এই যত এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল, এখানে এই অ্যান্টিঅক্সিডেন্টস এবং কিলেটিক এজেন্ট, তারা তাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা কি করে, তারা তোমার এই মাইক্রো অর্গানিজম অর্থাৎ ব্যাকটেরিয়া, তোমার ইস্ট, তারপরে মোল্ডস ইত্যাদির যে বহির আবরণ থাকে, সেই বহির আবরণ অর্থাৎ কোষ ঝিল্লিটাকে ফাটিয়ে দেয়। কোষ ঝিল্লিটার সাথে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে। রাসায়নিক বিক্রিয়াগুলো ওই কোষ ঝিল্লিটা নষ্ট হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়াটি আর তখন তার বংশবৃদ্ধি করতে পারে না, সে মারা যায়। এইভাবে খাদ্যবস্তু সংরক্ষিত হয়। এগুলো কি কি আমরা একটু দেখে নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল তোমার এই প্রিজারভেটিভসগুলো কি কি, যেমন সোডিয়াম বেনজোয়েট এবং বেনজোইক অ্যাসিড, এটি একটি তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভসগুলো কি কি আমরা একটু লিখে নেই, এগুলো লিখে রাখবো। মাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নাম্বার 1 হলো বেনজোইক অ্যাসিড। তোমরা সবাই এখানে দেখবে বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, এটির সংকেত সাধারণত দেখে নাও। বেনজোইক অ্যাসিড তোমরা অনেকেই জৈব যৌগ পড়ে ফেলেছো, এটি বেনজিন, আর বেনজিনের সাথে কার্বক্সিল গ্রুপ থাকলে সেটি বেনজোইক অ্যাসিড। তার সাথে যদি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হয় তাহলে সেটি সোডিয়াম বেনজয়েট। এটি দেখে নাও, এই যে এটি হলো সোডিয়াম বেনজয়েট, তাহলে এটি সোডিয়াম বেনজয়েট আর এটি হলো বেনজোইক অ্যাসিড। এই সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিড এটি কঠিন পদার্থ, এটিও সাধারণত খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে তাকে পচন থেকে রক্ষা করা হয়। সাধারণত তোমরা যে চিপস খাও, চিপস তোমার এই যে তোমাদের যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়, সাধারণত চিপস, ক্রোকারি, তোমার এই যে কি বলে বিভিন্ন ধরনের চিপস জাতীয় যে ইয়েগুলো এখন বাজারে বিক্রি হয় খুব মানে সুস্বাদু, এগুলোর মধ্যে এই সোডিয়াম বেনজয়েট যুক্ত করা হয়। এই সোডিয়াম বেনজয়েট সাধারণত এটা ওই তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে সেখানে সে কাজ করে। এটি থাকলে এটি সাধারণত 0.1% মিশানো হয়, সবগুলোই 0.1%-এর বেশি যদি মিশানো হয় তাহলে সেটি কিন্তু WHO-এর যে লক্ষণীয় সীমা আছে সেই সীমা থেকে এটি বেড়ে যাবে। সেক্ষেত্রে তখন এটি আমাদের মানে তার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যাকে এগুলো আমরা পরে আলোপ করব। সেগুলো আমরা আগে জেনে নিই যে আমাদের কি কি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস আছে। সেগুলো হলো সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, আর একটি হলো সরবেট, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট। এটা দেখে নাও, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। এগুলো সাধারণত সরবিক অ্যাসিডের লবণ। সরবিক অ্যাসিডটা কি এটা দেখে নাও, 2,4 এখানে দেখো
2,4 হেক্সেন ডাইউরিক অ্যাসিড 2,4 এখানে দেখো 2,4 ডাই হেক্স, এখানে লিখবে হেক্স 2,4 ডাই ইন ওইক অ্যাসিড, এটি হলো সরবিক অ্যাসিড, এটি আমরা বলছি সরবিক অ্যাসিড। এটি জেনে রাখো 2,4 ডাই ইন ওইক অ্যাসিড, হেক্স এটি ইউপ্যাক নাম, এটি আমরা বলছি IUPAC নাম, কিসের? এটি সরবিক অ্যাসিডের তোমার সংকেত। এখন দেখো তাদের যদি সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট হয় তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা চেঞ্জ হয়ে তাদেরকে প্রতিস্থাপিত লবণ তৈরি হবে। যেমন আমরা একটা দেখাচ্ছি CH3CH, এটি সোডিয়াম সরবেট। যদি এখানে তোমার পটাশিয়াম থাকে তাহলে সেটি এটি পটাশিয়াম সরবেট। যদি এটি ক্যালসিয়াম হয় এটি ক্যালসিয়াম সরবেট। তাহলে এটি তোমরা দেখে নাও, এটি সোডিয়াম সরবেট, এটি পটাশিয়াম সরবেট, আর এটি হলো ক্যালসিয়াম সরবেট। এগুলো সাধারণত তোমার বিভিন্ন রকম জ্যাম, জেলি ইত্যাদি, তোমার বিশেষ করে এই মাংস ফ্রাই যেটা আমরা খাই সেগুলোর মধ্যেও মেশানো হয়। বিশেষ করে এই তোমার ফাস্টফুডের দোকানগুলোতে তোমরা যে বার্গার খাও সুস্বাদু করার জন্য, বা তাদেরকে 2 দিন থাকে 3 দিন থাকে বার্গারগুলো বিক্রি হয় না, সেগুলোর মধ্যে কিছু পরিমাণে এইগুলো যুক্ত করা হয়। এই সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট থাকলে এগুলো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়, সাধারণত পচে না। তো এইগুলো হলো সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। এরপর আসো সাইট্রিক অ্যাসিড, যেটা তোমরা জানো। অ্যাসিটিক অ্যাসিড, এটি প্রাকৃতিকও আছে, কৃত্রিমও আছে। তারপরে ক্যালসিয়াম প্রোপায়নেট, যেটা সংকেতগুলো দেওয়া আছে, আমি আর বোর্ডে লিখছি না, তোমরা একটু দেখে নাও। তারপরে হলো নাইট্রেট বা নাইট্রাইট লবণ, সালফাইড গ্যাস এবং পটাশিয়াম মেটাবাইসালফাইড ইত্যাদি হলো তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। আবার বলছি যে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ এরা কিভাবে কাজ করে? এরা ওই ভাইরাস, ব্যাকটেরিয়া বা ক্ষুদ্র যে এই এককোষীয় যে জীবাণুগুলো আছে তাদের তোমার যে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লিটাকে তারা কি করে তাদের সাথে রাসায়নিক বিক্রিয়া, এগুলো সবগুলোই হলো অ্যাসিড। এই যত তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস এগুলো সাধারণত তোমার মৃদু অ্যাসিড বা জৈব অ্যাসিডের লবণ। এদেরকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে এরা কি করবে? এরা সবাই তাদের মূল অ্যাসিডে পরিণত হবে। যেমন এটা তোমার মূল অ্যাসিডে চলে যাবে। এই যে এই সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, তোমার ক্যালসিয়াম সরবেট কোথায় চলে যাবে? সরবিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। সবাই গিয়ে কোথায় পরিণত হবে? সরবিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। আবার এই যে এটা দেখো, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট গিয়ে পানিতে গিয়ে তোমার আর্দ্র বিশেষিত হয়ে বেনজোইক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে সবাই হলো একটা কি অ্যাসিড, অর্থাৎ মৃদু জৈব অ্যাসিডে পরিণত হবে সমস্ত মাইক্রোএন্ট্রিবিয়াল কি এজেন্টগুলো। এই অ্যাসিডের পিএইচ খেয়াল করো, এদের পিএইচ সাধারণত বিভিন্ন প্রিজারভেটিভসের ক্ষেত্রে একটু ভেরি করে। যেমন বেনজোইক অ্যাসিডের এটার ক্ষেত্রে এটি যখন পানিতে দ্রবীভূত হয় তখন পিএইচ হয়ে থাকে 3 থেকে 4.5, অর্থাৎ 3 থেকে 4.5 এর নিচে, 4.5 এর নিচে 3 পর্যন্ত এটি খুবই কার্যকরী। ওই সময় তোমার ওই সে কোষ ঝিল্লির সাথে কি কোষ ঝিল্লি কিন্তু তোমরা জানো এগুলো সাধারণত এস্টার জাতীয় পদার্থ, এদের সাথে তোমার বিক্রিয়া করে ফেলে, এদের প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে এটা তোমার কি হয়? ওই ঝিল্লিটাকে ফাটিয়ে দেয়, ঝিল্লিটা নষ্ট হয়ে যায়। এরপরে এই সমস্ত অ্যাসিডগুলাই এই কাজগুলো করে। যেমন পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট দিলে এদের পিএইচ একটু বেশি থাকে। এটি তোমার মনে করো এটি 6.5 এর কাছাকাছি থাকে আর কি।
তো এই যে 6.5 থাকলে তার পিএইচ, তখনও কিন্তু অনেক ভাইরাস ব্যাকটেরিয়া মারা যায়। তবে এটি বেশি দিন সংরক্ষণে রাখা যাবে না। সোডিয়াম বেনজোয়েট দিলে অনেক দিন রাখা যাবে। তোমরা যেটা জানো যে প্যাকেটজাত যে চিপসগুলো আছে সেগুলো কিন্তু বছরের পর বছর থাকে, ওই প্যাকেটের মধ্যে থাকে, এখানে তোমার সেগুলো আর পচে না। তোমরা এগুলো মানে চিড়ে যখন খেয়ে থাকো তখন দেখবে যে তোমার কাছে ভালোই লাগছে, এগুলোর পচা তুমি গন্ধ পাবে না, কারণ সেখানে কি হয়, এগুলো ভাইরাস ব্যাকটেরিয়াকে সেখানে জন্মাতে দেয় না, এত কম পিএইচে এগুলো থাকবে না। তবে এগুলো বেশি খেলে এই যে বিষয়টা বলছি, যেহেতু এগুলো অ্যাসিডিক, এই প্রিজারভেটিভ সহ যত খাদ্যবস্তু তুমি বেশি খাবে তত বেশি তোমার গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়বে, তোমার গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে বেশি খাওয়ার জন্য আর কি। এই জন্য এগুলো খুব বেশি খেতে নেই। আমরা যেটা বলছি এটি খেয়াল করো, প্রিজারভেটিভ খাদ্যবস্তুকে সংরক্ষণ করে থাকে ঠিক আছে, কিন্তু খুব বেশি বেশি যদি আমরা এগুলো মিশিয়ে ফেলি, তাদের পরিমাণের বেশি, সেগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এবার আমরা আসবো অ্যান্টি অক্সিডেন্ট। এখানে দেখো অ্যান্টি অক্সিডেন্টগুলো কি কি। সাধারণত অ্যান্টি অক্সিডেন্ট সমূহ হলো যে সেইখানে কোনো জারণ ক্রিয়া হতে দেয় না। আমরা জানি অক্সিডেন্ট মানে কি, জারক পদার্থ, এরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সেইখানে যে অক্সিজেন থাকে বা তোমার এনজাইমের ক্রিয়া চলার জন্য কিন্তু সেখানে তোমার কি অক্সিজেনের উপস্থিতি খুবই দরকার। তবে সেইখানে এই অক্সিজেন বা অন্যান্য যদি জারক পদার্থ থাকে যা পচন সৃষ্টি করে, যেমন এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত হয় যে সকল জারকের উপস্থিতিতে, তাদেরকে সে কি করে, তাদের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। ফলে সেক্ষেত্রে তখন আর এগুলো কি তোমার বংশবৃদ্ধি করতে পারে না। অ্যান্টি অক্সিডেন্টগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সেটি আমরা একটু খাতায় বোর্ডে লিখছি, তোমরা একটু দেখে নেবে। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট তারাও আমরা বলি কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। এইগুলো সাধারণত দুইটি শ্রেণীতে ভাগ করা হয়, একটা হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা হলো অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কি বলছে আবার, কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এখানে দেখো যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টস আর একটা কি তোমার কৃত্রিম অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো কি কি আমরা একটু জেনে নেব। যেমন মনে করো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ, যেমন তোমার ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা সেগুলো সাধারণত কোত্থেকে পাই, টক ফল থেকে পেয়ে থাকি। বিভিন্ন শাকসবজি, কাঁচা মরিচ ইত্যাদির মধ্যে কি থাকে, তোমার ভিটামিন সি থাকে। এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। সাধারণত আমরা অনেকেই খাবার সময় কাঁচা মরিচ খেয়ে থাকি, বুঝতেই পারো যে কাঁচা মরিচ খেলে কি হয়। কাঁচা মরিচ খেলে তোমাদের ত্বকের যে কমনীয়তা, এই যে আমাদের মানে দেহের যে সৌন্দর্য, সেটি কিন্তু খুব তোমার বজায় থাকবে। কারণ কি, এর কারণ হলো যে আমাদের প্রতিনিয়ত আমরা যখন রৌদ্রের মধ্যে যাই, এখানে বিভিন্ন রকম জারক পদার্থের আক্রমণে আমাদের ত্বকটি নষ্ট হয়ে যেতে পারে। ফলে সেক্ষেত্রে আমরা যদি বেশি পরিমাণে মাঝে মাঝে তোমার কি হয়, তোমার যদি ভিটামিন সি জাতীয় খাবার খাই, তাহলে কিন্তু সেই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, অর্থাৎ সেগুলো সেই আমাদের কোষগুলোকে নষ্ট করতে পারবে না। যেগুলো এখানে দেখো এই
ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টক ফল, বিভিন্ন শাকসবজি, কাঁচামরিচ ইত্যাদিতে পাওয়া যায়। ভিটামিন ইও একটি কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এটাকে আমরা বলি টোকোফেরল। এটা দেখবে এই টোকোফেরল কোথায় পাওয়া যায়? সবুজ শাকসবজি, শস্য দানা, বীজ, গমের অঙ্কুর, সাধারণত উদ্ভিজ্জ তেল, সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদির মধ্যে পাওয়া যায়। যেটা তোমরা স্লাইডে দেখছো, এটি ভিটামিন ই, এটাকে আমরা বলি টোকোফেরল। সাধারণত ভিটামিন ই ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা এটিও একটু জেনে নেই যে ভিটামিন ই কিন্তু আমাদের চুলের জন্য খুবই একটি উত্তম রাসায়নিক পদার্থ, সেটি টোকোফেরল সমৃদ্ধ। হ্যাঁ, টোকোফেরল কি করে? সেটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের চুল উস্কু খুস্কু হয়ে যায় না, চুল সাধারণত বেঁকে যায় না বা চুলটা ভেঙে যায় না, সেই কারণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হিসাবে কাজ করে। এগুলো খাদ্যদ্রব্যকে তোমার কি খাদ্যদ্রব্যকে পচন রোধ করার জন্য আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তারপরে আসো বিটা ক্যারোটিন। এটি কোথায় পাওয়া যায়? দেখো, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, গাজর, বিভিন্ন ফল যেমন তরমুজ, জাম, হ্যাঁ, এপ্রিকট ইত্যাদির মধ্যে তোমার বিটা ক্যারোটিন পাওয়া যায়। এই বিটা ক্যারোটিনও একটি অ্যান্টিঅক্সিডেন্ট। অধাতব, এখানে দেখো সেলেনিয়াম, এটি সাধারণত মাছ বা মুরগির মাংস, ডিম ইত্যাদি এইগুলোর মধ্যে এগুলো করা হয় তোমার, সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে এখানে দেখো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো হলো প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আমরা জানি? যে ভিটামিন সি, কি ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, তারপরে কি অধাতব, সেলেনিয়াম ইত্যাদি, এগুলো তোমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো তুমি সংরক্ষণ করতে পারো, যেমন মাছ, মুরগির মাংস, ডিম ইত্যাদি তোমার কি অধাতব, সেলেনিয়াম পাওয়া যায়, এগুলো তোমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আসো আন্তর্জাতিক খাদ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি কি, সেগুলো একটু খেয়াল রাখবে। এগুলো বিএইচএ, এটা দেখো বিএইচএ মানে কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল। তারপরে আছে কি বিউটাইলেটেড বিএইচটি, দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। তারপরে টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনুন, সেটি হলো টিবিএইচকিউ অথবা এবং প্রোপাইল গ্যালেট। আমরা একটু লিখে দিলে মনে হয় বিষয়টি সুন্দর হবে। এটা দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি এনোসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনোসোল, এটা হলো বিএইচএ। এটি কৃত্রিম কি অনুমোদিত অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হলো বিউটাইলেটেড, এটা দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল। সাধারণত এটা হলো হাইড্রোক্সি, এটা দেখো আর ও CH3, এটা হলো এনিসোল। এই যদি এইরকম থাকে খেয়াল রাখবে, এইটুকু অংশ হলো এনিসোল, তাহলে এইটা হলো হাইড্রোক্সি। তাহলে বিউটাইলেটেড, এইখানে দেখো এই যে 2 নম্বর কার্বনে যদি CH3O3 এইটি থাকে, তাহলে সেটি হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল। এখানে আরেকটা কার্বন থাকবে, এটি একটু এইভাবে লিখে দিই, CH3O3, এটি হলো বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল। আবার বিএইচটি দেখো, বিএইচটি সেটি হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি, এটা দেখো হাইড্রোক্সি টোলুইন, এটা ওএসটা উপরে দিয়ে দিয়ে, এইটা এই CH3, এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। এটিও তোমার কি অ্যান্টি মাইক্রোবিয়াল, প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। তারপরে আসো বিউটাইলেটেড হাইড্রোক্সি, এখানে আরেকটা থাকবে, এইটাও হাইড্রোক্সি, এখানে CH3O3, এটি হলো বিউটাইলেটেড, লিখে দিই
বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। তোমরা যারা জৈব যৌগ পড়ে ফেলছো, জৈব যৌগ নিশ্চয়ই অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা জৈব যৌগের ক্লাস ভালোভাবে করেছো, সেক্ষেত্রে এই নামকরণগুলো কিভাবে আসলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই জন্য আমি আর ডিটেলস যাচ্ছি না, জাস্ট খালি সংকেতটা লিখে দিচ্ছি, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। এরপরে আসো, এটি TBHQ, সেটা কি? সেটি হলো টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনুন। টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনুন, দেখো TBHQ। হাইড্রোকুইনুন হলো দুইটি হাইড্রোক্সিল গ্রুপ থাকলে, এই যে এটি দেখো, এটি হলো টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনুন। এরপর আছে প্রোপাইল গ্যালেট। হ্যাঁ, প্রোপাইল গ্যালেট, এটি হলো এটা টারশিয়ারি বিউটাইল। এখানে দেখো হাইড্রোকুইনুন ইত্যাদি। আরেকটি আছে প্রোপাইল গ্যালেট, যেটি তোমরা এখানে আমাদের স্লাইডে দেওয়া আছে, দেখে নাও যে ইত্যাদি। এগুলো হলো সাধারণত মুক্তমূলক সৃষ্টিকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই মুক্তমূলক অ্যান্টিঅক্সিডেন্টটা কি আর এদের কার্যকারিতা কি আমরা একটু দেখে নেই। এর পরের স্লাইড। এখানে দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণত চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী যে অক্সিজেন অণু এবং লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলক শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ, চর্বিযুক্ত খাদ্যবস্তুর তারা পচন রোধ করে, তখন তাদেরকে আমরা বলি কি অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কি অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এখানে দেখো যে চর্বি বা লিপিড অণুসমূহ, এখানে তোমরা এই স্লাইডের মধ্যে দেখতেই পাচ্ছ, আমরা 4টা বিক্রিয়া দেখাইছি। এই 4টা বিক্রিয়া মানে একটা চেইন বিক্রিয়া। এই চেইন বিক্রিয়ার মাধ্যমে খেয়াল করো, এই সাধারণত অ্যান্টিঅক্সিডেন্টগুলো কাজ করে থাকে এই বিশেষ করে বস্তুর মধ্যে লিপিড অণু এবং অক্সিজেন, এরা সাধারণত এদের মধ্যে একটা শিকল বিক্রিয়া হয়। এই শিকল বিক্রিয়ার মাধ্যমে এরা খাদ্যবস্তুকে পচন করে। কিভাবে? দেখো, প্রথমে লিপিড অণু এবং অক্সিজেনের মধ্যে একটা মূলক সৃষ্টি হয়, কি একটা মুক্তমূলক সৃষ্টি হয়। মুক্তমূলকটা কি কি? একটি হলো লিপিড মুক্তমূলক, আর একটা হলো পার অক্সি হাইড্রোজেন মুক্তমূলক। আমরা এগুলো বোর্ডে যদি একটু দেখাই তাহলে তোমাদের বিষয়টা আরো স্পষ্ট হবে। এদের এই কৃত্রিমভাবে অনুমোদিত অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিভাবে খাদ্যবস্তুর পচন রোধ করে সেটি জানার আগে জানতে হবে কিভাবে তাদের পচন করে। পচনটা যদি আমরা জানি, সেইখানে কিভাবে পচনটাকে রোধ করা যায় সেটা তো পরবর্তীতে আমরা দেখব। সাধারণত লিপিড অণু আমরা জানি সকল খাদ্যবস্তুর মধ্যেই, বিশেষ করে প্রাণীজ খাদ্যবস্তুর মধ্যে লিপিড বেশি পরিমাণে থাকে। লিপিড অণু এবং অক্সিজেন, লিপিড অণু এবং অক্সিজেন, লিপিড অণুটাকে আমরা LH দিয়ে প্রকাশ করলাম। এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে কি করে মুক্ত লিপিড মূলক তৈরি করে। এটি মুক্ত লিপিড মূলক আর তৈরি করে আরেকটি মুক্ত কি পার অক্সি হাইড্রোজেন। এটি পার অক্সি হাইড্রোজেন, এটা আবার লিখছি পার অক্সি হাইড্রোজেন মুক্তমূলক এটি তৈরি করে। এটি একটি ফ্রি রেডিক্যাল বলি আমরা ইংলিশে। আর এটি হলো লিপিড মুক্তমূলক। তাহলে এই দুইটি প্রথমে তৈরি হয়। এরপরে দেখো এই যে লিপিড মুক্তমূলক পরবর্তীতে আরে কোনো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। লিপিড মুক্তমূলক আরো কোনো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দেখ, বিক্রিয়া করে সে একটা পার অক্সি লিপিড মুক্তমূলক। এটি আবার পার অক্সি লিপিড মুক্তমূলক তৈরি করে। লিপিড
মুক্তমূলক এটি তৈরি করে। আর তৈরি করে কি সেখানে দেখো একটি লিপিড, এখানে পারক্সি লিপিড এটি তৈরি করে, পারক্সি লিপিড মুক্তমূলক তৈরি করে। 3 নম্বরে গিয়ে সে তখন এই পারক্সি লিপিড মুক্তমূলক সে আরে কোনো লিপিডের সাথে বিক্রিয়া করে। পারক্সি লিপিড মুক্তমূলক সে আরে কোনো লিপিডের সাথে বিক্রিয়া করে। লিপিডের সাথে বিক্রিয়া করে সে তখন খেয়াল করো যে এখানে অস্থায়ী হাইড্রোপারক্সাইড অণু তৈরি করে ফেলে। একটা অস্থায়ী হাইড্রোপারক্সাইড লিপিড অণু, অস্থায়ী হাইড্রোপারক্সাইড লিপিড অণু আরেকটা মুক্ত লিপিড মূলক তৈরি করে। এই যে এটা দেখো, এটাকে বলছে অস্থায়ী হাইড্রোপারক্সাইড লিপিড অণু। অস্থায়ী হাইড্রোপারক্সাইড লিপিড অণু তৈরি করে। এই যে হাইড্রোপারক্সাইড লিপিড অণু, আর এটি তো তোমরা বুঝছো যে এটি হলো কি তোমার লিপিড মুক্তমূলক, এটি তৈরি করে। পরবর্তীতে এই পারক্সি, এটা দেখো অস্থায়ী হাইড্রোপারক্সাইড যে লিপিড অণু সেটি পরবর্তীতে বিযোজিত হয়ে আবার এটি বিযোজিত হয়ে যায়, বিযোজিত হয়ে আবার ওই যে পারক্সি লিপিড মূলক, পারক্সি লিপিড মূলক আর কি, আর তোমার এখানে লিপিড মূলক, মুক্ত লিপিড মূলক এবং পারক্সি, ওই যে এটা পারঅক্সি হাইড্রোজেন মূলক, এটা দেখো পারঅক্সি হাইড্রোজেন মূলক তৈরি করে। এই 4টি চেইন বিক্রিয়ার মাধ্যমে সে পচন ক্রিয়াটা চালাইতে থাকে। অর্থাৎ এখানে যে এই যে অক্সিজেন এই লিপিডকে সাধারণত কি নষ্ট করে ফেলে, এটি চলতেই থাকে। এখন এই বিক্রিয়াটিকে মানে বন্ধ করার জন্য যেটা করা হয় যে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অণু যুক্ত করা হয়। আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট অণু এই লিপিড মুক্ত মূলকের সাথে সে বিক্রিয়া করে সে একটা লিপিড অণু তৈরি করে এবং অধিক স্থায়ী কম সক্রিয় একটা অ্যান্টিঅক্সিডেন্ট মূলক সৃষ্টি করে। ফলে পচনের যে জারণ বিয়োজন যে বিক্রিয়া, চেইন বিক্রিয়াটি সেটি আর হয় না, সেটি বন্ধ হয়ে যায়। এটি একটু দেখে নাও যে এই 4টি বিক্রিয়ার মাধ্যমে পচন ক্রিয়া ত্বরান্বিত হয়। পচন ক্রিয়া বা জারণ বিয়োজন ক্রিয়া ত্বরান্বিত হয়। এটি খেয়াল রাখো, এই যে এই 4টি বিক্রিয়াকে রোধ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই অক্সিজেনটাকে এখানে এই যে লিপিড, এই যে মুক্ত লিপিড অণু, এই যে মুক্ত লিপিড মূলক, এটিকে কি করতে হবে, ব্লক করতে হবে। এটিকে ব্লক করার জন্য তখন অ্যান্টিঅক্সিডেন্ট যে কাজটি করে, এটা এখানে আমি লিখে দিই, সেটি হলো এই যে লিপিড মুক্ত লিপিড মূলকের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে এটাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলছি AH, অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের সাথে এ যুক্ত হয়ে লিপিড অণু পুনরায় তৈরি করে এবং অস্থায়ী, এখানে দেখ স্থায়ী কম সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট মূলক, এটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। এটি কি বলছি, এটি স্থায়ী, অধিক স্থায়ী, এটি হলো অধিক স্থায়ী কম সক্রিয়, অধিক স্থায়ী কম সক্রিয় কি অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলক তৈরি করে। ফলে কি হয়, এইভাবে পচন ক্রিয়া রোধ হয়ে যাবে। অর্থাৎ তোমার এই যে ফ্রি লিপিড অণুটা যেখানে থাকতো, লিপিড মুক্তমূলক যেটা থাকতো, যেটা আবার চেইন বিক্রিয়া করায় বারবার অংশগ্রহণ করতো, সেটি না করে সে কি করবে, তার সাথে অ্যান্টিঅক্সিডেন্টের একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে সে কি পুনরায় লিপিড অণুটা কি তোমার তৈরি হবে, অর্থাৎ বিশুদ্ধ লিপিড অণুটা থাকবে। আর এক্ষেত্রে
কি অ্যান্টিঅক্সিডেন্ট, একটি স্থায়ী, অধিক স্থায়ী, কম সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট মূলক তৈরি করবে, ফলে পচন ক্রিয়া কি হয়ে যাবে, রোধ হয়ে যাবে। এইভাবে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ সাধারণত তাদের কি খাদ্যবস্তুকে পচন থেকে রক্ষা করে। এবার আমরা আসব তোমার অ্যালকাইল প্যারাবেন। একটু একটু দেখে নাও। সাধারণত আমরা অ্যালকাইল প্যারাবেন ব্যবহার করে থাকি অনেক এর মধ্যে খাদ্যদ্রব্য তোমার সংরক্ষিত রাখতে। বিশেষ করে খেয়াল করো, কসমেটিক এবং ওষুধ শিল্পে খাদ্যদ্রব্য সংরক্ষণে দীর্ঘদিন ব্যবহৃত হয় এটি অ্যালকাইল প্যারাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। এটি দেখো, এটি বিশেষ করে অধিকাংশ ঔষধ এবং তোমার কসমেটিক সংরক্ষণে, খাদ্যবস্তু সংরক্ষণে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়ে আসছে, এবং এটি সাধারণত এর কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অ্যালকাইল প্যারাবেন এটি দেখে নাও, বেনজোয়িক অ্যাসিডের প্যারা পজিশনে আমরা একটু লিখে নেই অ্যালকাইল প্যারাবেন। অ্যালকাইল প্যারাবেনও তোমার সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অনেক বেশি পরিমাণে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, বিশেষ করে কসমেটিক শিল্প ব্যবহৃত হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণেও ব্যবহার করা হয়। এটি দেখো অ্যালকাইল প্যারাবেন। অ্যালকাইল প্যারাবেনটা হলো আমরা যেটা বলি যে বেনজোয়িক অ্যাসিডের প্যারা পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এবং তোমার এই আরেকটি থাকবে এস্টার। এরা হলো যে প্যারা হাইড্রোক্সি বেনজোয়িক অ্যাসিডের এস্টার, অ্যালকাইল প্যারাবেন। তাহলে অ্যালকাইল প্যারাবেন কি? অ্যালকাইল প্যারাবেন এটি তোমরা খাতায় লিখতে পারো। এটি লিখবা বেনজোয়িক অ্যাসিডের এস্টার। তোমরা জানো বেনজোয়িক অ্যাসিডের এস্টার, এস্টার কিভাবে গঠিত হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে বিভিন্ন ধরনের এই অ্যালকাইল প্যারাবেন হতে পারে, যেমন এটি হাইড্রোক্সাইড। এটি দেখো এটি হলো তোমার যদি এই বেনজোয়িক অ্যাসিডের এস্টার, এটি এদেরকে অ্যালকাইল প্যারাবেন বলে। এখানে আর একটি অ্যালকাইল, এই আরটি বিভিন্ন গ্রুপ হতে পারে। যদি সেটি মিথাইল গ্রুপ হয় তাহলে সেটি মিথাইল প্যারাবেন হবে, যদি সেখানে মিথাইল গ্রুপ হয় তাহলে সেটি কি হবে, মিথাইল প্যারাবেন হবে। এটি হলো যদি এখানে CH3 গ্রুপ দেই আমরা তাহলে সেটি হবে মিথাইল প্যারাবেন। আর যদি ইথাইল গ্রুপ দাও সেটি ইথাইল প্যারাবেন, যদি প্রোপাইল গ্রুপ দাও তাহলে সেটি প্রোপাইল প্যারাবেন, এটি হবে মিথাইল প্যারাবেন। আর যদি এটি দাও তাহলে সেটি হবে ইথাইল প্যারাবেন। আর যদি প্রোপাইল দাও সেটি প্রোপাইল প্যারাবেন। সাধারণত এই যে প্যারাবেনগুলো আমরা বলছি যে ওষুধ শিল্পে, কসমেটিক শিল্পে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে এগুলো ব্যবহৃত হয়। এদের খেয়াল করো, এদের এই যে অনুমোদিত মাত্রা 0.1%-এর কম রাখতে হবে। এদের অনুমোদিত মাত্রা 0.1%-এর কম, খেয়াল করো 0.1%-এর কম রাখতে হবে তাদের অনুমোদিত মাত্রা। যদি এর চেয়ে বেশি হয় সেগুলো বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো অনেক খাদ্যদ্রব্য বা এই ওষুধের মধ্যে যদি এগুলো মেশানো থাকে সেগুলো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার বা টিউমার ইত্যাদি প্রবণতা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে এই টিস্যুর মধ্যে এই সাধারণত ব্রেস্ট ক্যান্সার বা টিউমারের প্রতি গ্রাম টিস্যুতে এসব প্যারাবেনের উপস্থিতি
বিজ্ঞানীরা শনাক্ত করতে পারেন। এরপর দেখো যে এইসব প্যারাবেন কৃত্রিম এস্ট্রোজেন নামক একটা হরমোন তৈরি করে ফেলে। এই ইস্ট্রোজেন হরমোন যারা জানো যে ইস্ট্রোজেন হরমোন সাধারণত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি হয়, তার খুব তাড়াতাড়ি একটা বালিকার মধ্যে তার বৈশিষ্ট্যগুলো মানে খুব তাড়াতাড়ি চলে আসবে, অর্থাৎ তার বয়োবৃদ্ধি ঘটে যাবে। সেটা আমরা বলে থাকি যে তার গ্রোথ বেড়ে যাবে, বালিকাদের অগ্রিম বয়সন্ধিক্ষণ করতে এটা ভূমিকা রাখে। ফলে এই অ্যালকাইল প্যারাবেন অনেকটা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন, এটি বর্জন করাই ভালো। এরপরে আমরা আসি কিলেটিং এজেন্ট। এটি একটু দেখে নাও, কিলেটিং এজেন্টটা কি। সাধারণত অনেক খাদ্যবস্তুর মধ্যে কি কি থাকে, তোমার এই বিভিন্ন ধাতব আয়ন থাকে। ধাতব আয়ন বলতে যে এগুলো তোমার ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কোবাল্ট আয়ন ইত্যাদি এগুলো থাকে। এই আয়নগুলোকে কিছু রাসায়নিক পদার্থ চারদিক থেকে তাদেরকে যদি তোমার বন্ধনে আবদ্ধ করে ফেলে, ফলে সেগুলো তখন কিন্তু আর কি হবে না, নষ্ট হবে না। ফলে তোমার এগুলো অন্য বায়ুর অক্সিজেন দ্বারা সেগুলো আর জারিত হবে না। তো জারিত যদি না হয় তাহলে তো সেগুলো পচনের হাত থেকে রক্ষা পাবে। সেটা আমি বলছি, সেখানে খেয়াল করো যে কিলেটিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহৃত, ইডিটিএ ব্যবহৃত। ইডিটি কিলেটিং এজেন্ট, এটি তোমরা যদি প্রথম পত্রের 3য় অধ্যায়ে আমরা যে অবস্থান্তর মৌল পড়েছি সেখানে তোমরা নিশ্চয়ই পড়েছ লিগ্যান্ড কি, কিলেটিং এজেন্ট কি বা কিলেট কি। সাধারণত এই কিলেটিং এজেন্ট হলো মুক্তজোর দাতা। কিলেটিং এজেন্টের মধ্যে একাধিক মুক্তজোর ইলেকট্রন থাকে। এই মুক্তজোর ইলেকট্রনের মাধ্যমে ওই যে খাদ্যবস্তুর যেই তোমার অণুর যদি কেন্দ্রীয় ধাতব আয়ন থাকে, সেই ধাতব আয়ন এর তোমার সাথে সে কি করবে, সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফেলবে চারদিক থেকে। তখন অন্য কোনো তোমার অক্সিজেন জাতীয় পদার্থ বা অক্সিজেনগুলো সেখানে তাকে জারিত করতে পারবে না। এগুলো একটু দেখে নাই যে ইডিটিএটা কি। ইডিটিএ তোমরা সবাই জানো, এটা ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এই যে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি দেখে নাও। এখানে এই 6টি তোমার মুক্তজোর ইলেকট্রন দাতা পরমাণু রয়েছে। এখানে হলো এটা দেখো, এখানে 2টি নাইট্রোজেন পরমাণুতে 2টি মুক্তজোর ইলেকট্রন এবং 2টি এই যে অক্সিজেন আছে কার্বক্সিল গ্রুপের সাথে, এইখানে দেখবে মুক্তজোর ইলেকট্রন আছে অক্সিজেনের সাথে এখানে। তাহলে এই যে 4টি অক্সিজেন, অর্থাৎ 4টি অক্সিজেনের মধ্যে মুক্তজোর ইলেকট্রন আছে এবং 2টি নাইট্রোজেনের মধ্যে মুক্তজোর ইলেকট্রন আছে। এই 6টি মুক্তজোর ইলেকট্রনের মাধ্যমে সে যে কোনো আয়রন 2+, আয়রন 3+ এবং কোবাল্ট 3+ প্রভৃতি যে আয়নগুলোর সাথে তারা কি করবে, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফেলবে। এটাকে বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমরা জানো যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি। সন্নিবেশ সমযোজী বন্ধনটা হলো যে বন্ধনের ক্ষেত্রে বন্ধন জোড়ের ইলেকট্রন আসবে যে কোনো একটি পরমাণু থেকে, কিন্তু শেয়ার করবে উভয় পরমাণু। এইরকম সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই কিলেটিং এজেন্টগুলো খাদ্যবস্তুকে সংরক্ষণ করতে পারে, অর্থাৎ জারণের হাত থেকে তোমার রক্ষা করে। ফলে ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে জন্মাতে পারে না। এই ছিল আজকে আমাদের মোটামুটি এই তোমার ফুড প্রিজারভেটিভসের মধ্যে যে আলোচনা। আগামী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ক্যানিংটা আজকে মানে আগামীকাল আমরা আলোচনা করব। আগামীকাল এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, এটা আমরা শেষ করতে হবে, কারণ এরপরে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় কিছু আছে, সেখানে আমাদের 2টা ক্লাস হবে, সেগুলো তোমরা দেখবে। ধন্যবাদ সবাইকে।